নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে ফিরবে দেশ, প্রত্যাশা বিএনপির। জনগণ পক্ষপাত দুষ্ট, সরকার দেখতে চায় না বলছে জামায়াত। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা, বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। অগ্নি দুর্ঘটনার 4 দিন পরও খোলা আকাশের নিচে করাইল বস্তির বাসিন্দারা, খাদ্যবস্ত্রের জন্য হাহাকার, স্বাস্থ্যসেবায় বিএনপির মেডিকেল ক্যাম্প। এবং রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার, সরবরাহ বাড়লেও কমেনি শীতের সবজির দাম, এখনও নট আউট সেঞ্চুরিতে পেঁয়াজ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজির কাউন্সিলে তিনি বলেন, মব ভায়োলেন্স শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল জানান, দেশকে দুর্নীতিমুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। বিস্তারিত তানজিদ ভুঁইয়া রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান। সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করতে দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। 15 বছরে আমরা নানানভাবে অত্যাচারিত হয়েছি। সেই অত্যাচারিত মানুষগুলো আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে কষ্ট পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। আমাদের বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে দ্বিমত নেই। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় এসে ভিন্নমত দমনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় আশঙ্কা জানান তিনি। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সাংবাদিকদের লেখনের মাধ্যমে সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি, আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এদিকে শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম জিয়ার দ্রুত সুস্থতায় সবার দোয়া কামনা করেন মির্জা ফখরুল। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জনগণ পক্ষপাত দুষ্ট সরকার দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ভাষণটাকে আয়োজিত এক গণসমাবেশে এই কথা বলেন তিনি। পুরনো বস্তাপচা রাজনীতির বদলে নতুন রাজনীতি চায় জনগণ, বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। উল্লেখ করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এমন সরকারই সবাই চায় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। দেশ এগিয়ে গেলেও শিক্ষায় এ খাত পুরোপুরি সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট।
এই প্রবণতা ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি। এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেলেও সার্বজনিক সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গেল ডিসেম্বরে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI 2023 প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ 169টি দেশের পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্কোর 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। এদিকে আইসিটিতে পড়াশোনায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। এতে দেশ হারাচ্ছে মেধাবীদের। কোনো ফিউচার নেই বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাহিরের দিকে ট্রাই করতেছে। ক্লাসরুমের ব্যবস্থা, আইসিটি ল্যাব, এই সকল বিষয়গুলো ছাড়া আসলে ওই আইসিটি প্রপার ভাবে শিক্ষা এটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আইসিটিটা পড়ে বা পাশ করে আমরা কোথায় যাব, কোন সেক্টরে আমাদের জন্য ভালো হবে, তো আমার সরকারের এটাও উচিত যে তাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের বোঝানো। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান, অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি। দক্ষ জনবলের ঘাটতি, উচ্চমানের AI, ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারেনি। এই যে আমরা আইটি সাবি বানাবো, একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব, একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব, এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে। যেই স্বপ্ন তারা দেখেছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে আমরা যোগদান করব, আমরা যাব, হয় আমরা চাকরি করব, না হয় আমি নিজেই উদ্যোক্তা হব, সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসিলিউশন হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে এখাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির। মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি। যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে, এইগুলো কি কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা, সেটা তারা মনিটর করবে সবসময়, এবং কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, আপডেট করতে থাকবে। আমরা বিদেশ থেকে শিখতে পারি, আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাগিদ দেন আলমাস কবির। আমি যেভাবে কাজ করছি, একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অগ্নি দুর্ঘটনার 4 দিন পর উদ্বাস্তু করাইল বস্তির 2000 পরিবার। উপরে বিশাল আকাশ আর সম্বল বলতে পোড়া ধ্বংসস্তূপ। এখনো কাটেনি খাদ্য পানি সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, সহায়তা পর্যাপ্ত থাকলেও সুষ্ঠু বন্টনের অভাবে অনেকেই তা পাচ্ছে না। এদিকে বস্তিতে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিচ্ছে বিএনপি। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রকৃতি কখনো কখনো থামিয়ে দেয়, প্রকৃতির প্রয়োজন নেই। ঠিক যেমন শীতে ঝরে যায় গাছের পাতারা, তারপর সেই গাছের পাতারাই কিন্তু নতুন করে জীবন শুরু করে। শীতের সেই ঝরে যাওয়া পাতার মতোই করাইল বস্তিবাসীরা পোড়া ছায়ের মধ্যেই খুঁজছেন বেঁচে থাকার আশা। ঠিক যেমন নতুন করে যেভাবে জীবন শুরু হয়। আশ্রয়স্থল বলতে বিস্তীর্ণ খোলা আকাশ, আগুনে সভরা মানুষ তাই বেঁচে থাকার তাগিদেই করছেন সংগ্রাম। নেই নাওয়া খাওয়া, শরীর জুড়ে কেবল ছাই, আর তাতেই খুঁজে ফিরছেন পুড়ে যাওয়া প্রিয় বস্তু কিংবা তার ধ্বংসাবশেষ। রঙিন ক্যামেরায়ও করাইল বস্তির ক্যানভাসে যেন শুধুই সাদা কালো। ঘুম নাই, খাওয়ার নাই, গোসল নাই, বাথরুম টয়লেট কোনো কিছুই তো করা দেখতেছে না। নাই ঘর বাড়ি নাই, কিছু নাই, বিন্দনেরা বরং আমরা কি করব। যদিও বস্তি জুড়েই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম চোখে পড়ার মতো। কোনো স্বেচ্ছাসেবীকে দেখলেই সাহায্যের জন্য হামলে পড়ছেন আগুনে ক্ষতিগ্রস্তরা। আছে পর্যাপ্ত খাদ্য বস্ত্র, তবে বিশৃঙ্খলার জন্য সহায়তা পাচ্ছেন না কেউ কেউ। কষ্ট হয়েছে, আর খাবার আইলি এই বাড়িটা বেশি বাগাই না, খালি এই জায়গা। এই যে ডাইনে বাড়ি যখন আছে, আমার যখন আছে না, আমার বাসায় রুম বেশি দেখে আমাদের আছে না। সরকারের কিছু দিলে আমরা পাই না, ওদিকের মানুষে নিয়ে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন
বললেন আনসারের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আসলেই বাস্তবে না। আমরা যারা পোশাকধারী আছি আমরা এখানে নিজ হাতে বিতরণ করছি। ভুক্তভোগীরা বলছেন খাদ্য সংকট থাকলেও প্রয়োজন এখন পুনর্বাসন, তাই দ্রুত তালিকা করে ক্ষতিপূরণের দাবি জানালেন তারা। খাবার তো মানুষ যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতেই মানুষ জোগাড় করতে পারে, কিন্তু যেটা দরকার যাবতীয়, যেমন কম্বল দরকার, বাচ্চাদের পোশাক দরকার, যাচাই বাছাই করে যাতে নির্দিষ্ট জায়গায় যাতে দেওয়া হয়। এদিকের বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 2000 মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মানুষজন কিন্তু সব খোলা আকাশের নিচে শুয়ে থাকে রাতে, যার কারণে তাদের ঠান্ডা, জ্বর, কাশি এবং চুলকানি, এই ধরনের নানানবিধ সমস্যা নিয়ে তারা আক্রান্ত হয়েছেন এবং তারা এখানে এসেছেন, আমাদের চিকিৎসা নিচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য, যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প যেহেতু আমরা প্রেসক্রাইব করে তাকে ফ্রি ওষুধ দিয়ে দিচ্ছি। সকল মানবিক সংকটে বিএনপি এভাবেই মানুষের পাশে থাকবে বলেও প্রত্যাশা জানান ডাক্তার রফিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু যে কোনো দুর্যোগ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাত্রি যাপনের সুযোগ না থাকায় সেন্ট মার্টিন বিমুখ পর্যটকেরা। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। অনিন্দ সুন্দর দ্বীপটিতে এখন নেই কোলাহল, চিরচেনা ব্যস্ততা। তাই পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন সংকটে। তবে 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ পাবেন পর্যটকেরা। এতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন ভুক্তভোগীরা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের এমন রূপ অনেকেরই অদেখা। গেল ফেব্রুয়ারি থেকে 9 মাস পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল সেন্ট মার্টিনে। নিষেধাজ্ঞার এ সময়টাতে জীববৈচিত্র্যপূর্ণ এ দ্বীপটি ফিরে পায় নতুন প্রাণ। পরে 1 নভেম্বর থেকে রাত্রি যাপন না করার শর্তে তা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। কিন্তু যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 10,000। দ্বীপবাসীর জীবিকার অনেকটাই পর্যটন ঘিরে। তাদের জন্য সময়টা তাই হতাশার। স্থানীয় সহ ব্যবসায়ীদের দাবি, সরকার চাইলে সেন্ট মার্টিনকে শতভাগ দূষণমুক্ত করা সম্ভব। নীতিমালা তৈরি করে সরকার কঠোর হলেই সেন্ট মার্টিনের পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে। ভ্রমণ নিষেধাজ্ঞাও থাকবে না তখন। পরিবেশটা বর্তমানে আমরা আছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা স্থানীয়রা নিজেদের মধ্যে ঐক্যবোধ থেকে আমরা কি রক্ষা করেছি। আমরা যদি মরে যাই তাহলে আমরা পরিবেশ নিয়ে কি করব? এখানে এই সরকার কি ওইটা বুঝতেছে না আমাদের কথা। শুধু বলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে, কোনটা করলে আমাদের সুযোগ সুবিধা হবে। পর্যটনের কারণে আমরা অনেক কষ্ট আছি, এই কষ্টের কারণে আর এখন বাড়ানো কিছু না। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনে বসবাসরতদের জীবিকা নিশ্চিত করতে বিকল্প আয়ের পথ সৃষ্টি করার। রিসোর্টগুলো বন্ধ, এবং কর্মচারী বেতনও দিতে পারতেছি না। এত পরিমাণ লোকসানের মধ্যে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন কোনো জায়গায় গেলেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট পাই না। ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, এজন্য আমাদের সেন্ট মার্টিনবাসী এখন ভালো নাই। সরকারের কাছে আবেদন করব, পরিবেশ রক্ষা করে এই সেন্ট মার্টিন মানুষের 10,000 মানুষের জীবন রক্ষা করে, জীবন যেভাবে কেউ রক্ষা করে একটা ব্যবস্থা করা হোক। প্রকৃতি রক্ষার সাথে সাথে জীবিকাও নিশ্চিত করে সগৌরবে টিকে থাকবে সেন্ট মার্টিন। স্থানীয়দের চাওয়া এটুকুই। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম বাড়তির দিকে। পেঁয়াজের দামও কমছে না। চাল উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কমেছে ডিমের দাম। মাছের দাম কিছুটা কমলেও তা এখন নিম্ন ও সীমিত আয় নাগালের বাইরে। সোরাইয়া মুন্নির প্রতিবেদন। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। সরবরাহ বাড়লেও দাম কমার লক্ষণ নেই। লাউ 80 থেকে 120 টাকা, চাল কুমড়া 70 থেকে 80 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। কপিটা এখনো পাইকারি 40 টাকা 50 টাকা পিস, সিমুলগা 70-80 টাকা পাইকারি। সবজি শাক সবই মানে অতিরিক্ত, সবগুলো 30-40 টাকার ভিতরে আসার কথা ছিল, এখনো 50-এর উপরেই আছে। বাইরে যারা বেচাকিনি করছে তাদের এইখান থেকে আরো বেশি দাম, অথচ তাদের কিন্তু কোনো দোকান বাড়া নাই, কিছু নেই। পেঁয়াজের দামে স্বস্তি ফেরেনি এখনো। 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। 130 টাকা 20 টাকা করে পেঁয়াজ কেজি হয়েছে। মাছের দাম প্রকারভেদে কেজিতে 50 থেকে 60 টাকা কমেছে, তবে এখনো দাম নিম্ন ও সীমিত আয়ের নাগালের বাইরে। নদীর মাছগুলি আগে যে দাম ছিল এখনো আমি সেই দামই দেখছি।
বরঞ্চ একটু কিছু কমে নিয়েছি। মাছের দাম কমে নাই, একই রকমই আছে। আমি যেটা কিনলাম সেটা তো মনে হয় একটু বেশি। শীত তো ওই জন্য কাস্টমার আসে না, মাছও ধরা পড়ে শীতের মধ্যে বেশি। যে মাছ বেচতাম 500 টাকা, এই মাছ মানে 400 টাকায়। আগে এগুলা 3 কেজি মাছ বেচতাম 500, এখন বেশি 400, 420, 50 এমন দাম। শীতকালে মাছের আমদানি একটু বেশি হয়, সেই জন্য দাম একটু কম। ডিম 150 থেকে কমে 120 টাকায় বিক্রি হচ্ছে। ওঠানামার মধ্যে আছে সব ধরনের মুরগির দাম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত। সয়াবিন তেলের দাম লিটার 190 টাকা, আর চালের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল। বাজারে এসে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর কি। ধরেন একটা বাজেট নিয়ে আসি, সেই বাজেটটা ফেল করছে। সব জিনিসের দাম বেশি মনে হচ্ছে, কারণ টাকার ক্রয় ক্ষমতা কম, টাকার মূল্যায়নটা কমে গেছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত হলেও তার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই। তাই নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখানে ভোক্তা থেকে বা অন্য সরকার অ্যাক্টিভলি কোনো রোল প্লে করতে পারছে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে কাজ করবে বলে জানালেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বিকেলে মিরপুর 12 নম্বরে সেকশনে গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় প্রাধান্য দেয়া সহ নিম্ন আয়ের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান তিনি। সমাবেশে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বানও জানান আমিনুল হক। আমরা যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে তার মৌলিক চাহিদা সহ আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব এবং আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড আমরা হাতে তুলে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমস্যা আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আপনারা যদি আমাকে এই ধানের শীষের প্রতীকে নির্বাচিত করেন, আপনাদের প্রত্যেকের সমস্যা আমি নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর বিরুদ্ধে কটুক্তকারীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। বাদ জুমা বায়তুল মোকাররম প্রাঙ্গণে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা। হেফাজত ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে দলটির নেতারা বলেন, বাউল গোষ্ঠীর উপর নয়, ব্যবস্থা নিতে হবে আবুল সরকারের মতো আল্লাহ রাসূলকে অবমাননাকারীদের বিরুদ্ধে। সমাবেশে আবুল সরকারের বিরুদ্ধে অবস্থানকারীদের কোনো রকম হেনস্থা না করার আহ্বানও জানান বক্তারা। আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছো। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আরও 39 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো। ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা, যাদের 26 জনই নোয়াখালী জেলার বাসিন্দা। এর আগে চলতি বছরে 187 বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। জানা যায়, অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ফেরত আসা ব্যক্তিরা, কিন্তু যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিকেট অ্যাশেজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এতে পার্থে হওয়া প্রথম টেস্টের স্কোয়াডকেই ব্রিসবেনে হতে যাওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য রেখে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে অনুশীলনে অংশ নিলেও দলে আর রাখা হয়নি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হেজেলউডকে। ফলে এ টেস্টেও দলের নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ। এদিকে পার্থে খেলা চলাকালীন চোট পেলেও বাদ যায়নি উসমান খাজা। পাশাপাশি আছেন ট্রেভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশানি, মিচেল স্টার্ক। আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনের গাবায় টেস্ট অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে ফিরবে দেশ, প্রত্যাশা বিএনপির। জনগণ পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না, বলছে জামায়াত। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা, বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি করার তাগিদ বিশেষজ্ঞদের।
অগ্নি দুর্ঘটনার 4 দিন পরও খোলা আকাশের নিচে কড়াইল বস্তির বাসিন্দারা। খাদ্য বস্ত্রের জন্য হাহাকার, স্বাস্থ্যসেবায় বিএনপির মেডিকেল ক্যাম্প। এবং রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার, সরবরাহ বাড়লেও কমেনি শীতের সবজির দাম। এখনো নট আউট সেঞ্চুরিতে পেঁয়াজ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।